আজকে বাংলাদেশে আমরা যে পহেলা বৈশাখ বা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি, এটা বাংলা ভাষাভাষী মুসলমানদের উৎসব ছিল না, বাংলা ভাষাভাষী মানুষদের উৎসব ছিল না, এবং হিন্দুদেরও উৎসব ছিল না। এটা ছিল হিন্দু জমিদারদের উৎসব। কেন ছিল? আপনারা জানেন যে জমিদার যারা ছিল তারা কোনো শিল্প বা ব্যবসার মাধ্যমে তারা জমিদারি হন নাই, তারা জমির সাথে সম্পর্কিত ভদ্রলোক শ্রেণী, যারা ব্রিটিশদের মাধ্যমে এই চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে জমির মালিকানার মাধ্যমে জমিদারি হন, এবং জমিদার হওয়ার পরে তারা কৃষকদের উপরে তাদের ফসলের আয়, জমির আয়, তারা উচ্চমূল্য সুদ দিয়ে সেই সুদ রিটার্ন পাবার জন্য অপেক্ষায় থাকতেন। এবং যখন এই ফসলগুলো ঘরে উঠতো তখন কৃষকরা তাদের মুখে হাসি উঠতো না। এই কারণ কৃষকরা যে পরিমাণ তাদেরকে সুদ দেওয়া হতো, তাদের উপরে যে কর খাজনা চাপিয়ে দেওয়া হতো, যার কারণে কৃষকরা ফসল ওঠা মানেই এটা জমিদারদের ঘরে চলে যাওয়া, এবং জমিদাররা সারা বছর মুখিয়ে থাকতেন এই সময়টা তাদের এই ফসল ঘরেও, কৃষকদের ঘরে ফসল ওঠা মানে জমিদারদের বিলাসিতার আয় রোজগার হওয়া। এবং আপনারা জানেন যে বাংলাদেশে, বিশেষ করে বাংলাদেশে যারা জমিদার ছিলেন, বিশেষ করে আমি যদি উদাহরণ দিই, যশোরের প্রফুল্লচন্দ্র রায়, পিসি রায়, যাদের যশোরের বারোয়ালিতে, আমাদের যশোরের বারোয়ালিতে তাদের জমিদারি এসেট ছিল, এরকম বাংলাদেশে প্রচুর যারা জমিদারি ছিলেন, বা বিশেষ করে পশ্চিমবঙ্গে, বাংলাদেশে। তো এই জমিদাররা কি করেছিলেন সেই সময়, যে তাদের এক পা ছিল শহরে এবং এক পা ছিল গ্রামে। অর্থাৎ তারা তাদের বিলাসী জীবনযাপন পরিচালনা করার জন্য তারা কলকাতার দিকে তাদের সংসার ধর্ম সেখানেই প্রতিষ্ঠিত করেন, এবং তারা তাদের এক পা গ্রামে রাখেন। যার কারণে যে জিনিসটা হয়, যে এই জমিগুলো থেকে তারা পর্যাপ্ত পরিমাণে খাজনা আদায় করার জন্য, যেহেতু তারা কলকাতায় বসবাস করা শুরু করেন, তারা এখানে স্থানীয়ভাবে লোক নিয়োগ করতেন হিন্দুদেরকে, এবং এদের মাধ্যমে তারা কর এবং খাজনা, বাজার ইজারা দিতেন, সেগুলো থেকে খাজনা আদায় করতেন। এবং আদায়ের মৌসুমটা ছিল যখন ঘরে ফসল উঠতো, এবং এই ঘরে ফসল ওঠার সময় কৃষকরা তাদের মুখে কোনো হাসি ছিল না, কারণ এই ফসল ওঠার সময় যাদের দ্বারা এই জমিদাররা এই অর্থগুলো আদায় করতেন, তারা তাদের কিছু অংশ তাদের পকেটে ভরতেন। ফলে জমিদাররা যে পরিমাণ অর্থ, যে পরিমাণ কর, যে পরিমাণ ফসল খাজনা হিসেবে, কর হিসেবে তারা প্রাপ্য পাওয়ার দাবি রাখতো, সেটা তারা পাচ্ছিল না। এবং সেই সময় বিভিন্ন কারণে ফসল উৎপাদনও কমে গিয়েছিল, বিভিন্ন দুর্যোগ হয়েছিল, খরা হয়েছিল, যার ফলে কৃষকরা অনেক জমিদারের জমি বয়কট করা শুরু করেন। ফলে জমিদারদের আয় অনেকভাবে হ্রাস পেতে শুরু করে, কমে যেতে শুরু করে, এবং একটা পর্যায়ে কলকাতার জীবনমান ধীরে ধীরে বাড়তে থাকে। কলকাতার জীবনের দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি হতে থাকে। ফলে একটা সময় জমিদাররা খুব ক্ষিপ্ত হয়ে ওঠেন, এবং বাংলার ভাষাভাষী মানুষ কৃষকদের উপরে তারা স্টিম রোলার চালান। ফলে তারা কর খাজনা বাড়িয়ে, এবং তারা অগ্রিম তারা সুদ দিতেন, এবং এই সুদের পরিমাণ ছিল 15%, 16%। ফলে কৃষকদের ঘরে যেই নতুন ফসল উঠতো, এটা তাদের মুখে হাসি ফোটাতো না, এটা হাসি ফোটাতো হচ্ছে জমিদারদের। কারণ এই ফসল ওঠা মানে হচ্ছে যে এই জমিদাররা নর্তকী নাচ দেখবে, তারা মদ খাবে, তারা বিলাসিতা জীবনযাপন করবে, নির্যাতন করবে। এবং মজার একটা বিষয় হচ্ছে, এই জমিদারদের বিরুদ্ধে কে লড়াই করেছে? শেরে বাংলায় কে ফজলুল হক লড়াই করেছে, এবং শেরে বাংলায় কে ফজলুল হকের প্রত্যেকটা বিজয় হক দরকার ছিল আমাদের উৎসব। কিন্তু শেরে বাংলাকে ফজলুল হকের কাছে যেই নিপীড়করা, যেই বদমাইশ লুচ্ছ জমিদাররা হেরে গেছেন, তাদের উৎসবগুলো আজকে বাংলা মুসলমানদের উৎসব হচ্ছে। আপনি দেখেন, যেই জমিদারদের বিরুদ্ধে তিনি কৃষক পূজা পার্টি করেছেন, তিনি চিরস্থায়ী বন্দোবস্ত আইন পাশ করেছেন, এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে শেরে বাংলাকে ফজলুল হককে জমিদাররা সাম্প্রদায়িক বলেছিলেন। কেন বলেছিলেন? রোয়েদাদ আইন নামে ব্রিটিশরা একটি আইন করেছিলেন, যে আইনের মাধ্যমে সেখানে উচ্চ কৃষক, যে কৃষকরা যাদের জমি বেশি, সেই কৃষকদের ভোটাধিকার দেওয়া হবে। যেখানে হিন্দু অচ্ছুত, অর্থাৎ হিন্দুদের মধ্যে যারা নিচু ক্লাসের ছিল, তাদেরকে ভোটাধিকার দেওয়া হবে। এই ভোটাধিকার দেওয়া আইনটা ব্রিটিশরা যে আইন পাশ করেছিল, রোয়েদাদ আইন, আপনারা সার্চ করলে পাবেন। এটার বিরুদ্ধে হিন্দুরা, এটার বিরুদ্ধে কংগ্রেস, এটার বিরুদ্ধে জমিদাররা ক্ষিপ্ত হয়ে গেছিল, এবং এটার বিরুদ্ধে তারা আন্দোলন সংগ্রাম করেছিল, এবং এটার বিরোধিতা করার জন্য হিন্দু মহাসভার জন্ম হয়েছে। দেখুন কত বড় ইন্টারেস্টিং বিষয়, যে কৃষক পূজা পার্টির মাধ্যমে শেরে বাংলায় কি ফজলুল হক, তিনি ভারত শাসন আইন 1935 সালে কৃষি প্রশ্নে ভারত শাসন আইন পাশ করলেন।
চিরস্থায়ী বন্দোবস্ত আইন বিলুপ করলেন, ভূমির খাজনা হ্রাস করার আইন করলেন, নিয়ন্ত্রণ করার আইন করলেন, জমি ক্রয় করার ক্ষেত্রে যে জমিদারদের ক্রয়ের যে অধিকার ছিল সেটা বাতিল করলেন। 1940 সালে বেঙ্গল মানি লন্ডার্স অ্যাক্ট নামে যে আইন ছিল সেটা শেরেবাংলাকে ফজলক পরিবর্তন করে 8% সুদ নির্ধারণ করেছিল, অর্থাৎ যেখানে জমিদাররা ইচ্ছা মতো চক্রহারে সুদ দিত এবং সেই সুদটা আদায় করতো কখন? ফসল ঘরে ওঠার সময়। তাহলে আপনি যে এখন এই ফসল ঘরে ওঠার সময় উৎসব পালন করছেন পান্তার ইলিশ খেয়ে, এগুলো তো কৃষকদের উৎসব ছিল না, এগুলো ছিল জমিদারদের। জমিদাররা ইলিশ খেত, তারা মদ খেত, নর্তকী নাচ দেখতো এবং এই ফসল ওঠার সময় এই টাকাগুলো কালেকশন করতো। এটা কৃষকদের উপরে নিপীড়নের উৎসব, এটা কৃষকদের উৎসব ছিল না, বাংলা ভাষা মানবীদের উৎসব ছিল না। এবং দেখুন শেরেবাংলাকে ফজলক 1938 সালে বাংলা মুসলমানদের কথা চিন্তা করে পুলিশি নিয়োগ আইন পরিবর্তন করেছেন 1938 সালে, যেখানে 50% মুসলমানদেরকে পুলিশি নিয়োগ দিতে হবে, 50% থাকবে হিন্দু এবং 50% থাকবে মুসলমান। এবং সব থেকে মজার বিষয় হচ্ছে যে কৃষক প্রজা পার্টি আপনারা জানেন যে যেখানে আপনি খাজা নাজিমুদ্দিনের কথা জানেন, যিনি 1928 সালে শিক্ষামন্ত্রী ছিলেন, সেই মুসলিম লীগের বিরুদ্ধেও তিনি গেছেন বাংলার কৃষকদের অধিকারের প্রশ্নে। তিনি মুসলিম লীগের বিরোধিতাও করেছেন, ইউনাইটেড মুসলিম লীগের বিরোধিতা করেছেন। মুসলিম লীগের বিরোধিতা করে তিনি কৃষক প্রজা পার্টির মাধ্যমে বাংলায় নির্বাচন করেছেন। খাজা নাজিমুদ্দিন এবং শেরেবাংলাকে ফজলক একই আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বরিশালে বাকিরগঞ্জে, এবং সেখানে খাজা নাজিমুদ্দিন হেরে গিয়েছিলেন। অর্থাৎ জমিদারি প্রথা বিলুপ্ত করার প্রশ্নে শেরেবাংলা কখনোই মুসলিম লীগ বলেন, ইউনাইটেড মুসলিম বলেন, কংগ্রেস বলেন, হিন্দু মহাসভা বলেন, কারোর সাথে আপোষ করেননি, জমিদারদের বিরুদ্ধে একাই লড়ে গেছেন। তার এই বিজয়গুলো হওয়া উচিত ছিল আমাদের জাতীয় উৎসব, সর্বজনীন উৎসব, যেখানে আমাদের কৃষকদেরকে জমিগুলো ফিরিয়ে দিয়েছিলেন, আমাদের এই সুদের হাত থেকে, আমাদেরকে কি এই নির্যাতনের হাত থেকে, উচ্চ মূল্যের করের হাত থেকে আমাদেরকে বাঁচিয়েছিলেন। তো ভাই বন্ধুরা, আমি আপনাদেরকে বলবো এই ইতিহাসগুলো আমাদেরকে জানতে হবে। আজকে যে আজকে আপনি দেখেন যে জমিদারদের উৎসব ছিল আজকে বাংলাদেশে, ঠিক তেমনই সেই জমিদাররাই আজকে কি উৎসব করতেছে। অর্থাৎ এখানে কৃষকদের কোনো আনন্দ আছে? কৃষকরা কত টাকা আজকে ধান ফলাচ্ছে, আপনার কত টাকা কর খাজনা দিচ্ছে, তাদের কীটনাশকের দাম কত, সার কত, এগুলো নিয়ে কথা বলে না। তারা আজকে এই কৃষকদের দেখেন কত বড় আলপনা তৈরি করেছে তারা, হ্যাঁ, 1000 মাইল তারা আলপনা তৈরি করে বিশ্ব রেকর্ড করা তৈরি করতেছে। কিন্তু এটা এই যে রং কেমিক্যাল, এটা কৃষকদের জন্য ক্ষতি না? এটা পুকুরে গেলে, এটা ওই চর অঞ্চলে গেলে, বা এটা কৃষকের ফসলে গেলে এটা কৃষকদের ক্ষতি। এখনও তারা এই জমিদাররা, অর্থাৎ এই যারা এখন এই পহেলা বৈশাখ উদযাপন করছে, মানুষকে উৎসব করার জন্য আপনার ছেলেমেয়েদেরকে আহ্বান করছে, এটা মূলত হচ্ছে সেই জমিদাররা, যারা এই ছেলেমেয়েদের মধ্যে নাচানাচি, ঘেঁষাঘেঁষি, এই মেয়েদেরকে তারা এখানে যারা গেট টুগেদার হচ্ছে, হ্যাঁ, এই জমিদার পুরুষরা বিশেষ করে, এরা চায় এই মেয়েরা আসুক, এই মেয়েদেরকে নর্তকী বানাবে, তারা এদের নাচ দেখবে, হ্যাঁ, জমিদারদের মতো এই জমিদারি প্রথা আবার ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছে। এরা না হচ্ছে হিন্দু, না হচ্ছে মুসলমান, এরা হিন্দুর ঘরের ভাতও খায়, হিন্দুর ঘরের প্রসাদও খায় না, মুসলমান ঘরের আপনার মিলাদও খায় না। এরাও হচ্ছে সেই নতুন জমিদার। এবং এই নতুন জমিদারদের বিরুদ্ধে আপনি যদি লড়াই সংগ্রাম করতে না পারেন, তাহলে শেরেবাংলাকে ফজলুল হক যে জমিগুলো ফিরিয়ে দিয়েছিলেন, যে জমিদারদের হাত থেকে কৃষকদের বাঁচিয়েছিলেন, সেই কৃষকদের আমরা কখনোই মুক্ত করতে পারবো না। তাই আসুন আমরা এই বাংলার ইতিহাস জানি এবং আমাদের জমিদারি প্রথা বিলুপ্ত করার যে উৎসবগুলো ছিল, শেরেবাংলার বিজয়গুলো ছিল, সেগুলোকে আমরা সেলিব্রেট করি। এই হিন্দুয়ানি সংস্কৃতির বিরুদ্ধে আমরা যেন লড়াই করতে পারি। ধন্যবাদ সবাইকে, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন।